আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি। দর্শক, ভারতের রাজপথ এই মুহূর্তে ধ্বংসলীলায় মেতে উঠেছে। এদিকে আজ তালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জি এক হয়ে ভারতের যুদ্ধের ঘোষণা দিয়েছে। সরাসরি নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করে জনতা। আজকে রাতে ধ্বংসলীলা চলছে, ভারতে অসংখ্য মৃত্যু। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন। আবারও বলছি, শান্তি বজায় রাখুন। যারা অপরাধী তাদের বিচার হবে আইনের মাধ্যমে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ইস্যুতে এভাবেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ পরিস্থিতিতে বা পশ্চিমবঙ্গের নির্বাচনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচনে যে ফলাফল হয়েছে, হেরে গিয়েও হার মানতে নারাজ দিদি। রাজনৈতিক অসৌজন্যতার এক নতুন দৃষ্টান্তকে স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা ছাড়ার সাংবিধানিক রীতিটুকুও যদি না মানা হয়, তাহলে কি পশ্চিমবঙ্গে নেমে আসতে পারে রাষ্ট্রপতি শাসন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঘুরছে এমনই একের পর এক প্রশ্ন। আগে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা ভারসাম্য রক্ষা করে, যদি তারা পরাজিত হয় আর বিজেপি যদি জয়যুক্ত হয়, ভারত জুড়ে বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়ে এবার বুঝি সত্যি সত্যি মোদির গদি উঠতে চলেছে। দিল্লির বড় চেয়ারে বসে যারা বাংলার দখলের মিষ্টি স্বপ্ন দেখেছিলেন, তাদের এবার পিলে চমকে দেওয়ার জোগাড়। এবার মমতা ব্যানার্জি এবং তালাপতি বিজয় সরাসরি অ্যাকশনে নেমেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ভারতের মধ্যে তুলপাড় পরিস্থিতি করে এবং ভারত সম্পূর্ণ অচল করে দেয়। দর্শক শ্রোতা, নির্বাচনের মধ্যে অসংখ্য আসনে ভোট চুরি হয়েছে। এইটাকে কেন্দ্র করেই মমতা ব্যানার্জির পরাজয় হয়, অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিজয় হয়। এই বিষয়টা এখন আবারও সামনে আসে এবং নতুন একটা পরিস্থিতি হয় ভারতে এবং নরেন্দ্র মোদীর বাসভবনকে ঘিরে এই মুহূর্তে তুলপার পরিস্থিতি। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জির অ্যাকশনে যা যা হয়েছে সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। আমরা তো হারিয়ে নিজে যাব। বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়ে এবার বুঝি সত্যি সত্যি মোদির গদি উঠতে চলেছে। দিল্লির বড় চেয়ারে বসে যারা বাংলার দখলের মিষ্টি স্বপ্ন দেখেছিলেন, তাদের এবার পিলে চমকে দেওয়ার জোগাড়। ভাবখানা এমন ছিল যেন ভোটে জিতলেই সবকিছু হাতের মুঠোয় চলে আসবে, কিন্তু রাজনীতির মাঠে যে কখন কেমন ডিগবাজি খাবে তা আগে থেকে বলা মুশকিল। গতকাল 6 মে রাতের এক গোপন মিটিংয়ে এমন এক তুখোড় চাল চালা হয়েছে, যার জেরে পুরো ভারতের রাজনীতির মাঠ এখন রীতিমতো টকবক করে ফুটছে। একদিকে গেরুয়া শিবিরে আনন্দের জোয়ার, আর অন্যদিকে কালীঘাটের ভেতরে বসে কষা হচ্ছে চরম এক বদলা নেওয়ার প্ল্যান। সব মিলে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। কি এমন ঘটতে চলেছে যার জন্য পুরো ভারতের নজর এখন বাংলার দিকে আটকে আছে? তবে কি এবার সত্যি দিল্লির অহংকার মাটিতে মিশে যেতে চলেছে? চলুন পুরো ঘটনা একেবারে পানির মতো পরিষ্কার করে নেওয়া যাক। দিল্লির কর্তা বাবুরা ভেবেছিলেন মেশিনের বোতাম টিপে ম্যাজিক দেখিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু সে আশায় রীতিমতো এক বালতির জল ঢেলে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। আসাম আর বাংলার মতো রাজ্য নির্বাচন কমিশনকে নিজেদের পকেটে পুরে যে ভোট চুরির বড়সড় জাল বোনা হয়েছিল, তা এখন সবার চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলার মাটিতে নাকি 100-ও বেশি আসনে স্রেফ হাওয়া করে দেওয়া হয়েছে। এর আগে মধ্যপ্রদেশ, হরিয়ানা বা মহারাষ্ট্র ঠিক এমনটাই হয়েছিল, কিন্তু এবার আর লুকিয়ে চুরিয়ে কাজ হাসিল করার কোনো উপায় নেই। রাহুল গান্ধীর করা টুইট বার্তায় সরাসরি মোদি ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের এই চুরির কুকীর্তি একেবারে হাতে নাতে ফাঁস করে দিয়েছেন তিনি। তার এই এক টুইটেই যেন গোটা বাংলা বারুদের স্তূপে আগুন লেগে গিয়েছে। বিষয়টা এখন আর শুধু একটা রাজ্যের সরকার বদলের মধ্যে আটকে নেই, বরং পুরো ভারতের গণতান্ত্রিক বিষয়টিকে বাঁচানোর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিয়েছে। এই লড়াইয়ে কে হারবে আর কে জিতবে তা নিয়ে সবার মনে এখন চরম কৌতূহল। সরকার ভেবেছিল তাদের এই চুরির কথা কেউ টেরও পাবে না, কিন্তু রাহুল গান্ধী একেবারে প্রমাণসহ সবকিছু ফাঁস করে দিয়ে রাতের ঘুম হারাম করে দিয়েছেন। এমনকি ইন্ডিয়া জোটের অন্য নেতারাও এখন এক জোট হয়ে সুর মেলাচ্ছেন। সবার মুখেই এখন একটা কথা, মেশিনের ভেতরে ভূত ঢুকেছে। সুপ্রিম কোর্টে এই জালিয়াতির পাকা প্রমাণ নিয়ে যাওয়ার জন্য তারা একেবারে আটঘাট বেঁধে নেমেছেন। দেশের মানুষ ভোট দিল একজনকে, আর মেশিনের ভেতর সেই ভোট চলে গেল অন্যজনের ঝুলিতে। এমন আজগুবি কাণ্ড তা মেনে নেওয়া যায় না। সবাই যখন ভাবছে মমতার এবার বুঝি সব শেষ, ঠিক তখনই তিনি এমন এক তুখোড় চাল চাললেন, যা দেখে বাঘা বাঘা নেতাদেরও চোখ কপালে ওঠার জোগাড়। অর্থাৎ গতকাল 6 মে বুধবার রাতেই ছিল বিদায়ী সরকারের শেষ দিন। নিয়ম অনুযায়ী মমতার কাজ ছেড়ে দেওয়ার কথা, কিন্তু বাঘিনী মমতা একেবারে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন কোনোভাবেই তিনি মুখ্যমন্ত্রীর
চেয়ার ছাড়ছেন না। কেউ যদি তার গায়ের জোর খাটিয়ে ক্ষমতা দখল করে তবে তারা যেন এই দিবাস্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলে। তিনি অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে তারা মোটেও হারেননি, তাই কাজ ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন ঘোর বিপদ আর কেউ কখনো দেখেনি। একদিকে দিল্লির নেতারা যখন আনন্দে বগল বাজাচ্ছেন, ঠিক তখনই মমতার নাকের ডগায় এমন এক চরম অপমানের চাবুক কষিয়েছেন যা সামলাতে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। সব হিসাব নিকাশ একেবারে লেজগোবরে করে দিয়েছেন তিনি। অনেকেই ভেবেছিলেন মমতা হয়তো এবার হার মেনে নেবেন, কিন্তু তিনি যে হার মানার পাত্রী নন তা আবার প্রমাণ করে দিলেন। তার এই নাছরবান্দা মনোভাব দেখে দিল্লির নেতাদের এখন রীতিমতো মাথায় হাত। তারা বুঝতে পারছেন না মমতাকে কিভাবে থামানো যাবে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আইন কানুন কি তবে শিখে উঠে গেল? আসলে এই পুরো ঘটনার একটা চরম জটিল আইনি মারপ্যাচ আছে। নিয়ম হলে ভোটের পর রাজ্যপাল হিসাব করে দেখেন কোন দলের পাল্লা ভারী, তারপর তাদের সরকার গড়ার ডাক দেন। কিন্তু কেউ যদি বিধানসভার সদস্য নাও হন, তবু 6 মাসের মধ্যে জিতেই আসার একটা সুযোগ থাকে। পেছনের ইতিহাস ঘাটলে দেখা যায় 2011 সালে এবং 2021 সালে হাই ভোল্টেজ নির্বাচনে নন্দীগ্রামের ভোটে হেরে যাওয়ার পরও মমতা ঠিক এই আইনি সুযোগ কাজে লাগিয়েছিলেন। কিন্তু এবারের হিসাব একটু অন্যরকম। এবার তো তৃণমূল সংখ্যাগরিষ্ঠতাই পায়নি। তাহলে কোন জাদু বলে তিনি গদি আঁকড়ে ধরে আছেন? মূলত আসল রহস্য লুকিয়ে আছে দেশের আইনের বইয়ে 164 এর 1 নম্বর নিয়মে। বিষয়টা একদম পানির মতো সহজ করে বলছি। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর চেয়ারে আসল চাবি থাকে রাজ্যপালের হাতে। আইনে পরিষ্কার বলা আছে, রাজ্যপালের মন বা মর্জি যতক্ষণ সায় দেবে একজন মুখ্যমন্ত্রী ঠিক ততক্ষণে নিজের গদিতে বহাল তবিয়তে বসে রাজত্ব করতে পারবেন। মানে হলো রাজ্যপাল যতদিন চাইবেন মুখ্যমন্ত্রীকে কেউ জোর করে সরাতে পারবে না। রাজ্যপালের সমর্থন যতদিন থাকবে মুখ্যমন্ত্রীর চেয়ারও ততদিন পাকা। আর ঠিক এই নিয়মের দারুণ সুযোগ কাজে লাগিয়েছে মমতা। এখন চেয়ার না ছাড়ার এক মোক্ষম চাল চেলে পুরো হিসাবটা উল্টে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, রাজ্যপাল কি নিজেই ইচ্ছামতো কাউকে গদিতে বসিয়ে রাখতে পারেন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে গদি বাঁচানোর অন্য কোনো গোপন রাস্তা? আর ঠিক এই জায়গাতেই রাজ্যের সবচেয়ে বড় প্যাচ বেঁধেছে। এই আইনের গ্যারা করে পড়েই এখন বিরোধীদের রীতিমতো ঘাম ছুটেছে। তারা বুঝতে পারছেন না এই ফাঁদ থেকে কিভাবে বের হবেন। মমতার আইনি জ্ঞান দেখে বড় বড় লোকেরাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। বিজেপির বড় কর্তারা ভেবেছিলেন 260খানা আসন পকেটে পুরে শুভেন্দু অধিকারীকে রাতারাতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেবেন। তাদের সেই স্বপ্ন এখন রীতিমতো খাবি খাচ্ছে। তারা হয়তো ভুলে গিয়েছিলেন যে মমতা কোনো সাধারণ এসি রুমে বসে থাকা নেতা নন, যিনি একদম মাটির মানুষ এবং জাত লড়াকু নেত্রী। তার এই পদত্যাগ না করার একগুঁয়েমি শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে এক বিশাল বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আগে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা ভারসাম্য রক্ষা করে। যদি তারা পরাজিত হয় আর বিজেপি যদি জয়যুক্ত হয়, ভারত জুড়ে যেখানে যেখানে বিজেপি সেখানে সেখানে অশান্তি, সেখানে সেখানে সংখ্যালঘুরা নির্মম নির্যাতনের মধ্যে থাকে এবং বিরোধী দলরাও একইভাবে দৌড়ের উপর থাকে। ঠিক এখন পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি। দুদিন আগে নির্বাচন হয়ে গেছে, ফলাফল হয়েছে, কিন্তু এখনো অশান্তির যে দাবানল সেটা যে সৃষ্টি হয়েছে সেটা এখনো কিন্তু বন্ধ হয়নি। দেখেন, যে ব্যক্তিটা শনিবারে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী, তার বক্তব্যটা শোনেন। আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশে 1.5 কোটি হিন্দুর জন্য লড়ব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। করেছে রাষ্ট্রবাদী মুসলিমদের। আপনারা আর শোনার দরকার নেই, এইটাই যথেষ্ট। যে মনোভাব, মানে শুধু পশ্চিমবঙ্গ না, রীতিমতো যে পরিস্থিতি হবে, পশ্চিমবঙ্গ জ্বলবে তো জ্বলবেই, সেই অশান্তির আগুন বাংলাদেশের দিকেও ধাবিত করবে। ওই যে হিন্দু ধর্মাবলম্বীদের উস্কানি দেওয়ার চেষ্টা করবে। এখন তাদের অনুসারীরা বাংলাদেশে কি করবে জানি না, তবে পশ্চিমবঙ্গ যে ক্ষতবিক্ষত, গত 48 ঘন্টায় 200 এফআইআর হয়েছে, দাঙ্গা হাঙ্গামা ছড়া গেছে দাবানলের মতো। গ্রেপ্তার 433, আটক 1100, তাও নিয়ন্ত্রণ হয়নি। এবং গত রাতে যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কর্মকর্তা নিহত হওয়ার পর এটি আরো বিস্তৃত হয়েছে এবং এটা চলতে থাকবে। এখন মমতার কি ভাগ্য, কি এটা তো বোঝাই যাচ্ছে। তিনিও আবার বলছে যে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, সুতরাং আমি পদত্যাগ করব না। তো মমতার এই বিষয়টা এখন টিকবে না, কারণ এখন যে পরিমাণ আগ্রাসন চলবে, যে চাপ তৈরি হবে, সেই চাপটা তৃণমূল কংগ্রেস নিতে পারবে না। তৃণমূল কংগ্রেস নিজেকেই রক্ষা করতে পারবে না, সে মুসলমানদেরকে কি রক্ষা করবে? আর এখানে যারা আক্রান্ত হচ্ছে তারা তো শুধু মুসলমান না, তৃণমূলের নেতা কর্মী, তাদের অফিস টফিস একেবারে তছনছ করা হচ্ছে। নিউ মার্কেটের মতন প্রসিদ্ধ জায়গায় সেখানে মুসলমানদের দোকানপাটগুলো একদম মানে টার্গেট করে করে বুলডোজার দিয়ে মানে ভেঙে ফেলা হয়েছে। সেই ঘটনাটা কিভাবে কলকাতার মতন জায়গায় এত সচেতন মানুষ, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আছে সেখানে, তাদের নাকের ডগার উপর দিয়ে হয়েছে। এটা কোথায় যে শেষ হবে বলা যাচ্ছে না। তারপরে
এখন পুশিন আতঙ্ক, যেই ওইদিকে আসামেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি, দুই দিক থেকে যে চাপ তৈরি হবে বাংলাদেশের উপর, নতুন একটা পরিস্থিতি তৈরি হবে। তাতে নতুন করে যে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক ভালো হবার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কি ব্যর্থ হবে কিনা, সবকিছু নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ এবং আসামের এই মুখ্যমন্ত্রী এই দানবদেরকে কতখানি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। দিদি না মোদি, বাংলার আত্মার লড়াইয়ে চূড়ান্ত ফয়সালা কে দেবে? একটা রাজ্যের নির্বাচন কি সত্যি গোটা দেশের ভাগ্য বদলে দিতে পারে? যখন একদিকে মমতার বাংলা, অন্যদিকে মোদির গেরুয়া ঝড়, আর মাঝপথে থালাপাথির তামিল তাণ্ডব, তখন দিল্লির সিংহাসন কি নড়বড়ে হয়ে যাচ্ছে? আপনার মনেও কি প্রশ্ন যাচ্ছে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা যেন আগের সব রেকর্ড ভাঙা এক থ্রিলার সিনেমার মতো? তাহলে দেরি কেন, আসুন পর্দা সরিয়ে ভিতরের সব অঙ্ক মিলিয়ে ফেলি। প্রতিবেদনটা একটু লম্বা হবে, কিন্তু শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন এমন কিছু তথ্য যা আপনাকে ভাবিয়ে তুলবেই। চলুন শুরু করা যাক। বাংলা মানে শুধু ভোট নয়, বাংলা মানে এক আবেগের নাম। পশ্চিমবঙ্গের নির্বাচন কখনোই ক্ষমতা দখলের সাধারণ খেলা নয়, এ যেন এক নদীর মতো, যার গভীরে লুকিয়ে আছে স্বপ্ন, হতাশা, গর্ব আর বাঁচার তাগিদ। বাংলার মানুষ ভোট দেয় ঠিকই, কিন্তু সেই ভোটের পিছনে থাকে পেটের দায়, ভাষার মায়া আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক দুর্বার আকুতি। এবারের লড়াইটা আগের চেয়েও বেশি জোরালো, কারণ এবার একপাশে দিদি মমতা ব্যানার্জি, যিনি বাংলাকে দেখেন নিজের সন্তানের মতো। তার কাছে বাংলা মানে বাংলার মাটি, বাংলার জল, বাংলার নিজস্ব সুর। আর অন্য পাশে নরেন্দ্র মোদীর বিজেপি, যারা বহু বছর ধরেই স্বপ্ন দেখে আসছে বাংলাকে দখল করার। দিল্লির ক্ষমতার করিডোরে বসে অনেক বড় বড় নেতা বাজি ধরে বসে আছেন, বাংলা হাতে এলেই গোটা ভারতের মানচিত্র পাল্টে যাবে। কেন? কারণ বাংলা কেবল একটা রাজ্য নয়, বাংলা ভারতের মাথার মুকুটের সবচেয়ে দামি হিরে। এখানে জন্ম নিয়েছে বুদ্ধি, সাহিত্য, বিপ্লব আর রেনেসাঁ। এই বাংলাকে দখল করাটা মানে গোটা দেশের মেরুদণ্ডে হাত দেওয়ার মতো। সাদা শাড়ির সেই নায়িকা, যার বুকে এখনও আগুন জ্বলে, মমতা ব্যানার্জি এবার চতুর্থবারের মতো ক্ষমতায় আসার মন্ত্র জপছেন। তার রাজনৈতিক জীবনটা যেন কোনো বাণিজ্যিক বাংলা সিনেমার চিরচেনা নায়িকার গল্প। সাদা শাড়ি, পায়ে চটি, মুখে রাগের ফুলকি, আর বুকের ভিতর লোহার মতো শক্ত ইচ্ছে। ঝড় এসেছে, ঝাপটা এসেছে, কতবার যে তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি প্রতিবারেই ঘুরে দাঁড়িয়েছেন। বাংলার মাটি যেন তাকে বারবার নতুন শক্তি যোগায়। কিন্তু এবারের মাঠ অনেক বেশি কঠিন, কারণ তার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, একদম নিজের ছায়ার মতো এক মানুষ, যে একসময় তাদের দলের সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন। এখন সেই শুভেন্দুই বিজেপির হয়ে দিদির বিরুদ্ধে তরুণ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন। রাজনীতির এই মোড় বাঙালিকে হাঁ করে তাকাতে বাধ্য করেছে। যিনি একদিন দিদির পাশের সিংহাসনে বসতেন, তিনিই আজ দিদির সবচেয়ে বড় শত্রু। বিজেপির গেরুয়া স্বপ্ন আর বাঙালির লুকোনো ভয়। বিজেপির লক্ষ্য পরিষ্কার, পুরো বাংলাকে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া। তাদের কাছে এই নির্বাচন শুধু একটা রাজ্য জেতার গণিত নয়, এটা ভারতের বুদ্ধিবৃত্তিক রাজধানীতে নিজের পতাকা ওড়ানোর লড়াই। আর এই কারণেই সাধারণ বাঙালির মানুষের ভিতর একটা অজানা ভয় কাজ করছে। তারা ফিসফিস করে প্রশ্ন তোলে, বিজেপি এলে কি আমাদের বাংলা আর বাংলা থাকবে? শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাঙালির মাছে ভাতে বাঙালি হওয়া নিয়ে আজও রসিকতা নয়। অনেক ভোটার সত্যি সত্যি বিশ্বাস করেন বিজেপি ক্ষমতা এলে হয়তো হিন্দি চাপিয়ে দেওয়া হবে, হয়তো বাংলা ভাষাকে আস্তে আস্তে পিছনের সিটে বসানো হবে। আর সবচেয়ে বড় ভয় খাদ্যাভ্যাস নিয়ে। নিরামিষের চাপ আসবে কিনা তা নিয়ে চিন্তিত অনেক মানুষ। বাঙালির কাছে ভাত আর মাছ শুধু খাবার নয়, এ যেন ধর্মের মতো পবিত্র এক অনুভূতি। পশ্চিমবঙ্গ পরিস্থিতিতে বা পশ্চিমবঙ্গের নির্বাচনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচনে যে ফলাফল হয়েছে, তাতে বিএনপিতে অলরেডি কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে। বিএনপি প্রচন্ড ভয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি দেশ চালাতে হিমশিম খাবে। বিএনপির আসলে কপাল খারাপ। প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করে। বিএনপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে কেন ক্ষমতার পরিবর্তন হবে, মমতার পরাজয় হলো এবং উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসলো, এখন তারা সেখান থেকে মুসলমানদেরকে বের করে দিতে পারে এবং তারা বাংলাদেশে এসে আশ্রয় নিতে পারে। একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। বিএনপি ক্ষমতা আসার পর বৃষ্টিতে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, এটা বিএনপির দোষ না, কিন্তু কপাল খারাপ। বিএনপি ক্ষমতা আসার পর ইসরায়েল, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো, তারপরে তেল নিয়ে এক হুলস্থুল কাণ্ড ঘটে গেল। যদি শেষ পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের একটা সমাপ্তি আমরা দেখেছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো দর্শক, বিএনপির কপাল খারাপ। তো এই যে শুভেন্দু ক্ষমতায় আসে বা বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, এটাও বিএনপির জন্য কপাল খারাপ। বিএনপি যেখানে ভারতের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের একটা স্বপ্ন দেখছে, কিছুটা পরিস্থিতির উন্নতিও ঘটানোর কথা বলছে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিকীকরণ, কিন্তু আপনি চিন্তা করেন অলরেডি গেরুয়া সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে এবং পশ্চিমবঙ্গের গোস্তের দোকান, গরুর গোস্তের দোকানের উপর একটা গরুর গোস্তের দোকানের খবর দেখেছি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে এবং মুসলমানরা প্রচন্ড আতঙ্কে আছেন যে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে। তারা অসহায় হয়ে পড়বে, তাদেরকে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না, তাদের উৎখাত করা হবে। এবং অলরেডি সরাসরি শুভেন্দু ঘোষণা দিয়েছেন যে মুসলমানরা আমাকে ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। মানে কি, মুসলমানদেরকে
মারো কাটো এটার বৈধতা উৎপাদন করেছে এবং নিশ্চিত যে এ ধরনের ঘটনা ঘটবে, এর মানে কুশিনে ঘটনা ঘটবে। ভারত, পশ্চিমবঙ্গ সরকার, সম্ভাব্য সরকার। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি ভারতের রাজনীতির বিষয় নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।